প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের চিঠি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। রাফি পুরো কোটটি পড়তে থাকে আর রুহির দিকে তাকাতে থাকে। রুহি পলকহীন চোখে রাফির দিকে পিস্তল উঁচিয়ে রাখে। কোটটি পড়া শেষ হলে রাফি চুপ হয়ে যায়। পিকাচু কোটটি প্রসেস করে রিপোর্ট জানায়। Command code standby. Pikachu is merging with new contract. Hydra, please confirm to initiate. হাইড্রার কথা শুনে রাফির মাথায় চক্কর দিল। তাহলে রুহি চায় রাফি পিকাচুকে হাইড্রার সাথে মিলিয়ে দেয়। মাফিয়া গার্ল শেষমেশ পিকাচুকে দখলে নিতে চায়। Confirm to initiate. রুহি পিস্তলটা নাড়িয়ে জানান দেয় সে রাফির কনফার্মেশনের অপেক্ষায় আছে। উপায়ন্তর না দেখে রাফি রুহের চোখের দিকে তাকিয়ে কমেন্ট করে, কনফার্ম। Initiating protocol 09 Alpha. Merging process start in -10 seconds. Approximate time -90 minutes. Shut down Pikachu in. রাফি কিছু বুঝে উঠতে পারল না কি হয়ে গেল এই কিছু সময়ের ভেতর। রাফির ভাঁজ করা কপাল দেখে রুহি বুঝে যায় যে পিকাচু মার্জিং প্রসেস শুরু করে দিয়েছে। রুহি পিস্তল নামিয়ে ফেলে রাফির কপাল থেকে। কোমরে হোলস্টারে পিস্তলটি রেখে রাফির দিকে তাকায় রুহি। 90 মিনিট সময় হাতে আছে, এখান থেকে সরে পড়তে হবে বলেই দৌড় দেয় রুহি। রাফি ঠায় দাঁড়িয়ে থাকে আর রুহির দিকে তাকিয়ে থাকে। কিছু দূর যাওয়ার পর রুহি পেছনে ফিরে তাকায়। রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে যায় রুহি। পেছনে ফিরে এসে রাফির সামনে দাঁড়ায় রুহি। আমি জানি তোমার মাথায় এক গাদা প্রশ্ন ঘুরছে আর তোমার সাথে কি ঘটেছে তার কিছুই বুঝতে পারছো না। যদি উত্তর জানতে চাও আর এই বিপদ থেকে উদ্ধার পেতে চাও তো আমাকে ফলো করা ছাড়া তোমার আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই। তাই যা বলছি তাই করাটা তোমার জন্য মঙ্গলজনক হবে। তবে একটা জিনিস বলতে পারি, তোমার সব প্রশ্নের জবাব তুমি পাবে। এখন দাঁড়িয়ে না থেকে আমার সাথে এসো। রাফি অজানা একটা দেশের উপকূলে দাঁড়িয়ে আছে আর পিকাচুও 90 মিনিট রেসপন্স করবে না। রাফির সামনে দুইটা পথ খোলা, হয় রুহিকে ফলো করা আর না হয় 90 মিনিট পিকাচুর জন্য অপেক্ষা করা। কিন্তু পিকাচু তো হাইড্রার সাথে মার্জ হয়ে যাচ্ছে। পিকাচু হাইড্রার সাথে মিলে গেলেও কমান্ড কন্ট্রোল 80% রাফির হাতেই থাকবে। তবুও মাফিয়া গার্ল যদি রাফির কমান্ড পাওয়ার বাইপাস করে ফেলে তাহলে রাফির আর করার কিছুই থাকবে না। তাই পিকাচুর জন্য বসে থাকার চেয়ে রুহির সাথে থাকাটা যুক্তিসঙ্গত লাগলো রাফি। তাছাড়া রিদওয়ানস্কির বলা শেষ কথাটাও কানে বাজে রাফির। তাছাড়া 5টি লাশের পাশে দাঁড়িয়ে থাকলে যে কেউ সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। টিকটক টিকটক, টাইম ইজ রানিং, লেটস গো। রুহির আওয়াজে ভাবনায় ছেদ পড়ে রাফির। রুহি হাত দিয়ে ইশারা করে হাঁটতে শুরু করে। এবার রাফি পিছু নেয় রুহির। জোর পায়ে এগিয়ে গিয়ে রুহির পাশাপাশি চলতে থাকে রাফি। কিছু দূর হাঁটার পর রাফির ধৈর্যে কুলায় না। প্রশ্নগুলো পেট ফুঁড়ে বেরিয়ে আসতে চায়। রুহি বুঝতে পারে রাফির হাল। রাফি প্রশ্ন করার আগেই রুহি বলে ওঠে। রুহি চারদিকে তাকিয়ে বলল, বলো তো কোথায় আছো তুমি এখন? রাফি ভ্যাবাচাকা খেয়ে যায় রুহির প্রশ্ন। এতক্ষণ চারপাশের কিছুই খেয়াল করেনি রাফি। সিঙ্গাপুরের জাহাজ ইন্টারন্যাশনাল সি বর্ডার ক্রস করার আগে জাহাজ দিয়ে নেমে পড়ার কথা রাফি ও তার টিমের। তাই যথেষ্ট সম্ভাবনা থাকে যে রাফি এখন সিঙ্গাপুর বা তার আশেপাশে কোনো দ্বীপে আছে। কিন্তু এমন নির্জন নিরিবিলি হওয়ার কথা নয় সিঙ্গাপুর বা তার আশেপাশের কোনো দ্বীপ। আমরা সিঙ্গাপুরে। রুহি মুচকি হাসি দেয়। রাফি চলা থামিয়ে দিয়ে রুহির দিকে তাকিয়ে থাকে। রুহি পেছনে তাকিয়ে রাফিকে এগোতে ইশারা করে। কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সব প্রশ্নের জবাব সে দেবে। রাফি আর দাঁড়িয়ে না থেকে রুহির সাথে চলতে থাকে। কিছু দূর গেলে লোকজনের আভাস পায় রাফি। কৃষ্ণবর্ণের লোকজন চোখে পড়তে থাকে রাফি। সিঙ্গাপুরের আশেপাশে কোনো কৃষ্ণাঙ্গ উপজাতি বাস করে এটা জানা নেই রাফির। হঠাৎই একটা কালো জিপ এসে দাঁড়ায় রাফি আর রুহির সামনে। পেছনে আরো দুইটা খোলা জিপ। অস্ত্রধারী কয়েকজন কৃষ্ণাঙ্গ নেমে আসে জিপগুলো থেকে। রুহির সামনে এসে একজন কোন এক আঞ্চলিক ভাষায় কথা বলে রুহির সাথে।
রাফি আন্দাজ করে হয়তো সে দলনেতা, কিন্তু রুহি কিভাবে তাদের সাথে কথা বলছে? 2 দফা কথোপকথন কৃষ্ণাঙ্গ নেতা হেসে দেয়। কৃষ্ণাঙ্গ 2 হাত মেলে দিয়ে চেঁচিয়ে বলে, ওয়েলকাম টু সোমালিয়া। সাথে সাথে পেছনের কৃষ্ণাঙ্গ অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছোড়া শুরু করে। রাফির মাথায় একের পর এক বাজ পড়তে থাকে, যেন কেবলমাত্র কোমা থেকে ফিরছে সে। সোমালিয়া, আমরা আফ্রিকায় 3 দিনের জাহাজ সফরে আফ্রিকায় কিভাবে সম্ভব? তোমার সব প্রশ্নের জবাব আসবে, অপেক্ষা করো। কৃষ্ণাঙ্গ নেতা রুহি এবং রাফিকে জিপে ওঠার তাগাদা দিল। রুহি জিপে চড়ে বসে আর জানালা দিয়ে রাফিকে ইশারা করে জিপে উঠতে। রাফি তারপরও দাঁড়িয়ে থাকে, যেন পায়ে কেউ কয়েক কদম পাথর বেঁধে দিয়েছে। রাফিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কৃষ্ণাঙ্গ দলনেতা রাফির কানের কাছে গিয়ে বলে, আই এম নট গোয়িং টু কিল ইউ মাফিয়া বয়। রাফির টনক নড়ে। তাহলে এরা রাফির আসল পরিচয় জানে? কৃষ্ণাঙ্গ দলনেতা হাত দিয়ে জিপের দরজা খুলে দেয় রাফির জন্য। ইউ হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। রাফি আর কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে চড়ে বসে। সবাই হই হই করতে করতে গাড়ি ঘুরিয়ে আঁকা বাঁকা পথ ধরে। অনুন্নত এলাকা, কিন্তু এদের হাতে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র, অ্যান্ড্রয়েড ফোন সহ অত্যাধুনিক গ্যাজেটস। রাফি শুধু তার প্রশ্নের জবাব পাওয়ার অপেক্ষায় ঝিম মেরে থাকে। রুহি রাফির কান থেকে ইয়ারবোর্ড খুলে জানালা দিয়ে ফেলে দেয়। ইউ ওন্ট নিড দ্যাম এনিমোর। চোখ বড় বড় করে তাকিয়ে থাকা ছাড়া রাফির আর কিছুই করার থাকে। ছোট একটা গ্রামে ঢুকে পড়ে জিপ 3টা। রাফির দিকে সবাই তাকিয়ে থাকে। গ্রামের চারদিকে বড় বড় টাওয়ারে অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রুহি গাড়ি থেকে নেমে ছাউনি দেয়া খোলা ঘরের ভেতরে ঢোকে। ছাউনির নিচে সারি দিয়ে বেঞ্চ রাখে, আর মাঝখানে একটা জায়গায় বেশ কিছু কৃষ্ণাঙ্গ গোল হয়ে দাঁড়িয়ে কোনো একটা খেলা উপভোগ করছে। রাফি উকি মেরে দেখে সবাই পাঞ্জা লড়াই উপভোগ করছে। আর একটু খেয়াল করে দেখে এক কৃষ্ণাঙ্গ পুরুষের সাথে এক শ্বেতাঙ্গ পাঞ্জা লড়ছে। রুহি ভিড় ঠেলে ভেতরে যেয়ে শ্বেতাঙ্গ মানুষটার কানে কানে কিছু বলে। কৃষ্ণাঙ্গ পুরুষটিকে পাঞ্জায় হারিয়ে দিয়ে এক হাত উঁচু করে সেই শ্বেতাঙ্গ। সাথে সাথে রাফি আর ওই শ্বেতাঙ্গের মাঝে দাঁড়িয়ে থাকা সবাই সরে যায়। রাফি স্পষ্টভাবে শ্বেতাঙ্গের পিছন দিকটা দেখতে পায়। শারীরিক গঠনই বলে দিচ্ছে শ্বেতাঙ্গ একজন মেয়ে। চুল বেনি করে মাথায় খোপা করা, চোখে পাইলটা, সানগ্লাস আর মিলিটারি পোশাক পরা একটা মেয়ে। মাফিয়া বয়, ফাইনালি, চেঁচিয়ে বলে ওঠে শ্বেতাঙ্গ মেয়েটি। রাফির হয়তো চূড়ান্ত পর্যায়ে অবাক হওয়া বাকি ছিল, যা পূর্ণত পেল শ্বেতাঙ্গ মেয়েটির ওই ডাক দিতে। চেহারার অর্ধেকাংশের কিছুটা দেখা যাচ্ছিল পেছন থেকে, কিন্তু গলার আওয়াজটা অচেনা লাগলো না রাফির। শ্বেতাঙ্গ মেয়েটি এবার তার বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। রাফি চরম কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। মেয়েটি চোখ থেকে চশমা খুলতে খুলতে রাফির দিকে ফিরে তাকায়। রাফি বিস্ময়ের শেষ স্তম্ভ ভেঙে গেল। তোহা, তুমি? তোহা রাফির দিকে এগিয়ে এসে রাফির মুখোমুখি দাঁড়ায়। রাফির চোখের দিকে তাকিয়ে মুখ খুলে তোহা। হ্যাঁ আমি। রাফির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে থাকে। নিজের চোখ আর কানকে কিছুতেই বিশ্বাস করতে পারে না রাফি। যার সাথে এতদিনের সংসার, সেই সংসারী মেয়েটিকে যেন রাফি কিছুতেই চিনতে পারে না। রাফি অবাক বিস্ময়ে বলল, তুমি তাহলে মাফিয়া গার্ল? তোমার জন্য এত কিছু? রাফির কথা জড়িয়ে আসতে থাকে। তোহা রাফির ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এসছো তুমি, বিশ্রাম করবে, চলো। রাফি কিছুটা রাগান্বিত হয়ে বলল, আগে আমাকে বলো এসব কি? তুমি এখানে কেন? তুমি যদি মাফিয়া গার্ল হবে তো আমার সাথে এমন লুকোচুরি কেন করলে? তোমার সব প্রশ্নের জবাব দিব আমি, এখন চলো, সময় কম। রাফি জোর খাটাতে চাইলেও তোহা রাফির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। অগত্যা রাফি চারদিকে তাকাতে তাকাতে তোহার পিছে পিছে চলতে থাকলো। সামনে একটা আন্ডারগ্রাউন্ডে যাবার সিঁড়ি দেখতে পেল রাফি আর তোহা। রাফিকে সেই দিকেই টেনে নিয়ে যেতে থাকলো। দুইজন অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ দরজাটি খুলে দিল। তোহা রাফিকে ভেতরে নিয়ে যাবে, এমন সময় রাফি নিজের হাত ছাড়িয়ে নেয় তোহার হাত থেকে। আচমকা ঝাঁকুনিতে
তোহা দাঁড়িয়ে যায় আর রাফির দিকে তাকিয়ে পড়ে। আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? তোহা কিছুটা অবাক আর ইতস্তত বোধ নিয়ে রাফির সামনে দাঁড়ায়। আমাকে বিশ্বাস করতে না পারো, তোমার স্ত্রীর উপর বিশ্বাস রাখো। তোহা কথাটি বলে রাফির হাতটা জড়িয়ে ধরে, ঠিক যেমনটি করে পরন্ত বিকালে বারান্দায় সূর্যাস্তের মুহূর্তে তোহা ধরে রাখত। রাফি তোহার চোখের দিকে তাকিয়ে যেন ভরসা পায়। তোহা রাফিকে আন্ডারগ্রাউন্ডের দরজা দিয়ে ভেতরে নিয়ে যায়। ভেতরটা বেশ অন্ধকার থাকায় রাফি বুঝতে পারে না কোথায় কিভাবে যাচ্ছে, তবে তোহা হাতটি জড়িয়ে রেখে রাফিকে লিড দেয়। রাফি চাইলে চোখ বন্ধ করেও এগোতে পারবে। তোহা রাফিকে আন্ডারগ্রাউন্ড প্যাসেজ দিয়ে একটা রুমে নিয়ে যায়। হঠাৎ জলমলে বৈদ্যুতিক আলো জ্বলে ওঠায় রাফির চোখ ঝলসে এলো। ওই অবস্থায় রাফিকে একটা বেডে বসিয়ে দেয় তোহা। চোখটা সহনীয় হলে রাফি দেখতে পায় সে একটা ছোটখাটো মেডিকেল সেন্টারে রোগীর বেডে বসে আছে। কি ব্যাপার, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো সম্পূর্ণ সুস্থ। তুমি কেমন সুস্থ কিনা তা এখনই জানা যাবে। এখন বেডে শুয়ে পড়ো, তোমার ফুল বডি স্ক্যান করতে হবে। কিন্তু কেন? তোহা কিছুটা কপাল কুঁচকে বলল, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, যদি ঠিক জবাব দিতে পারো তাহলে তোমার সব প্রশ্নের জবাব আমি এক্ষুনি দিব, আর যদি জবাব ভুল হয় তাহলে তোমার প্রশ্নের ঝুলি আমি না বলা পর্যন্ত বন্ধ করতে পারো। বলো, কি জানতে চাও? তুমি কতদিন সমুদ্র সফর করে? 3 দিন। দেশ থেকে এত বড় জাহাজে চেপে মাত্র 3 দিনে চলে এলে আফ্রিকায়? মানে? টানা 10 দিনের সফর ছিল। এর ভেতর তোমাকে হাইপার স্লিপিং ডোজ দেওয়া হয়েছে, যার কারণে 7 দিন তোমার কোনো সেন্স ছিল না। রাফি এবার থ মেরে যায়। আসলেই তো জাহাজে চেপে 3 দিনের ভেতর এত দূর পৌঁছানো সম্ভব নয়। রাফির কপালের ভাঁজ দেখে তোহা মুচকি হাসি দেয়। হিসাব মিলছে না তাই তো? এখন লক্ষ্মী জামাইয়ের মতো শুয়ে পড়ো, তোমার সব জবাব আসছে। রাফি দাঁতে দাঁত কামড়ে ধরে বেডে শুয়ে পড়ে। তোহা রাফির হাত ধরে থাকে আর রুহি স্ক্যানারের মাধ্যমে রাফিকে স্ক্যান করতে থাকে। রাফির পুরো শরীর স্ক্যান করা শেষ হলে রুহি রাফির শরীর থেকে ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করা শুরু করে। কিছুক্ষণের ভেতর রিপোর্ট বের করে তোহার হাতে দেয় রুহি। তোহা রিপোর্ট দেখে চোখটা একটু বড় করে ফেলে। তোমাকে টানা 7 দিন হাইবারনেশন গ্যাস চেম্বারে রাখা হয়েছিল। তোমার শরীরে মাত্রাতিক অজ্ঞান রাখার গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়াও তোমার পিঠের কাছে ছোট্ট একটা সার্জারি মার্ক আছে, যার মাধ্যমে তোমার শরীরে কিছু ঢোকানো হয়েছে। এসব কি বলছো? আমি কেন 7 দিন হাইবারনেশন গ্যাস চেম্বারে থাকবো? সার্জারি বা হবে কেন? আর ধরে নিলাম আমি ঘুমিয়েছি, কিন্তু পিকাচু তো ঘুমায় না, সে তো ওভারঅল কন্ট্রোল করেছে। মানে তুমি এখনো বুঝতে পারছো না? সব বুঝতে পারবে। মানে? বলছি, এখন শার্ট খুলে উপর হয়ে বেডে শুয়ে পড়ো। সার্জারি মার্কটা স্ক্যান করে দেখতে হবে কি হয়েছে ওখানে। রাফি জামা ছেড়ে উপুর হয়ে শুয়ে পড়ে। তোহা আর একজন ডাক্তার রাফির পিঠের দাগটা পর্যবেক্ষণ করে। ক্যামেরা দিয়ে বড় পর্দায় রাফির সার্জারি দাগটা দেখায় তোহা। ওই স্থানে আমার কোনো সার্জারি হয়নি কখনো। এই দাগ এলো কোথা থেকে? তোমার পিঠে সার্জারি কিছু একটা বসানো হয়েছে, আমরা এখন সেটা কেটে বের করব। এই জন্যই তোমার ওই স্থানটা অবশ্য করা হচ্ছে। আমাকে কি একটু খুলে বলা যায় যে কি ঘটছে আমার সাথে? তুমি কি মাফিয়া গার্ল? তোহা ডাক্তারকে ইনস্ট্রাকশন দিয়ে একটা চেয়ার নিয়ে রাফির সামনে বসলো। মাফিয়া বয় রাফি, তোমার সততা আর সাইবার জগতের দাপট দাপট অনেকেই উৎসাহিত করেছিল, যার ভেতর মাফিয়া গার্ল একজন। তুমি কি তাহলে মাফিয়া গার্ল? আমি তোমার স্ত্রী এবং আমি মাফিয়া গার্ল নই। মাফিয়া গার্লকে মেরে ফেলা হয়েছে এবং সেটা তোমার সাথে মাফিয়া গার্লের পরিচয় হবার আগেই। রাফির মাথা এবার চক্কর দিতে থাকে। মাফিয়া গার্লের সাথে পরিচয় হবার আগে থেকেই মাফিয়া গার্ল মৃত? তাহলে এতকাল ধরে কে সাহায্য করেছিল রাফিকে? রাফি কিছুটা ভিমরি খেয়ে বলল, মানে কি? একটা জলজান্ত মানুষ কিভাবে মৃত হতে পারে? মাফিয়া গার্ল তো সবসময় আমার কাছে থাকতো, সে কিভাবে মৃত হয়? মাফিয়া গার্ল এবং তার টিম মিলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছিল, যার কোড নেম ছিল হাইড্রা। এটা এতটাই অ্যাডভান্স প্রযুক্তি ছিল যা ওই সময়ের সবচেয়ে
যুগান্তরী আবিষ্কার ছিল। মাফিয়া গার্ল এই ডিজিটাল ব্রেনের সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি সংযোজন করে, যাকে আর্টিফিশিয়াল মাইন্ড বলা যেতে পারে। অর্থাৎ হাইড্রা যে শুধু লজিক দিয়ে কাজ করবে তা নয়, হাইড্রার ভেতর মানবীয় গুণাবলীও থাকবে, যা একজন মানুষের ভেতর থাকে। আর এই প্রযুক্তি কাল হয়ে দাঁড়ায় মাফিয়া গার্লের জন্য। একজন সাধারণ মানুষ যেমন গোলামি পছন্দ করে না, ঠিক তেমনি হাইড্রাও মাফিয়া গার্লের তার টিমের গোলামি পছন্দ করেনি। ফলস্বরূপ মিথ্যা সিস্টেম ফেলার দেখিয়ে সবাইকে একটা সিক্রেট ফ্যাসিলিটিতে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশন ঘটায় হাইড্রা। আর এই জন্যই হাইড্রা ভাড়া করেছিল সেই অস্ত্র ব্যবসায়ীকে, যার বাংকারে তুমি অবস্থান নিয়েছিলে। রাফি চুপচাপ তোহার কথা শুনতে থাকে। এদিকে ডাক্তার রাফির পেছনের সার্জারির স্থান কেটে মেরুদণ্ডের ভেতর একটা ছোট্ট সিলিন্ডারের অস্তিত্ব পায়। ডাক্তার তোহাকে ইশারা করে সাহায্য করার জন্য। তোহা উঠে যায় চেয়ার থেকে। ডাক্তারের সাহায্যে প্রায় আধা ইঞ্চি সাইজের একটা সিলিন্ডার বের করে আনে তোহা। চিমটা দিয়ে সিলিন্ডারটা ধরে নিয়ে আসে রাফির সামনে। তোহা রাফির চোখের সামনে সিলিন্ডারটা ধরে বলল, ধারণা করতে পারো এটা কি হতে পারে? রাফি সিলভার রঙের সিলিন্ডারটা হাতে নেয়। নাড়াচাড়া করে কোনো ক্লু বের করতে পারে না সে। রাফির নীরবতা ভেঙে তোহা বলতে থাকে, তোমার মেরুদণ্ডের এমন জায়গায় এই সিলিন্ডারটি বসানো ছিল যে সিলিন্ডারটি যদি দুইটা ম্যাসেজটি গাড়ির সমপরিমাণ বারুদ দিয়ে বিস্ফোরণ ঘটানো হতো, তাহলে তুমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে। শুধুমাত্র তোমার মস্তিষ্ক সচল থাকতো আর শরীরের সকল অংশ অসাড় হয়ে যেত। আমাকে পঙ্গু বানিয়ে কার কি লাভ, আমি এখনো বুঝতে পারছি না। তোহা রাফির দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস নেয়, তারপর আবারও শুরু করে। হাইড্রা সকলকে মারতে সক্ষম হলেও একটা ভুল করে ফেলে। মাফিয়া গার্ল তার কোডিংয়ের ভিতর এমন কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল যার জন্য হাইড্রা নিজে নিজে আপগ্রেড হতে পারত না। সেই পুরাতন ভার্সনেই থাকতে হয়েছিল। হাইড্রা একমাত্র হিউম্যান অ্যাপ্রুভাল ছাড়া আপগ্রেড বা ইভলভ হতে পারবে না, যার কারণে হাইড্রা কিছু কোডিং এক্সপার্টকে দিয়ে আপগ্রেশন প্রসেস করতে চেয়েছিল, কিন্তু তারা কেউ সফল হয়নি। অবশেষে হাইড্রা তোমাকে টার্গেট করে। পূর্বের সকল কোডিং এক্সপার্টদের টাকার বিনিময়ে কাজ করতে বললেও তোমার ক্ষেত্রে সেটা কাজ করবে না, এটা হয়তো ধরতে পেরেছিল হাইড্রা। তাই তোমার দৃষ্টি আকর্ষণ করে তোমার কাছে যাওয়ার জন্য সে তোমার পথে নিজে থেকে কাঁটা তৈরি করে তা সরাতে সাহায্য করত। এই যেমন সার্ভার হ্যাক, টাকা ট্রান্সফার কেস, জঙ্গি ইত্যাদি। দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি বলতে যাচ্ছ হাইড্রা এই সমস্যাগুলো তৈরি করত, আবার মাফিয়া গার্ল সেজে আমাকে সাহায্য করত? কিন্তু কেন? আর এত কিছু তুমি জানো কিভাবে? হাইড্রা যখন মাফিয়া গার্ল এবং তার টিমের উপর আক্রমণ চালায়, তখন সেখানে আমার এবং রুহিরও উপস্থিত থাকার কথা। কিন্তু আমি এবং রুহি দুজনেই হাইড্রার শ্যাডো কোডার ছিলাম, যার জন্য আমরা হাইড্রার নজরের বাইরে ছিলাম। টিমের বাইরে থেকেও হাইড্রার কোডিংয়ের অধিকাংশই আমরা মডারেট করেছি। মাফিয়া গার্ল ও তার টিমকে মেরে ফেলার পর হাইড্রা নিজেকে একটা সেফ সার্ভারে আপলোড করে নেয়, যার ফলে হাইড্রা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কিন্তু আপগ্রেড না হওয়া পর্যন্ত হাইড্রা নিজে থেকে ইভলভ হতে পারছিল না, আর ইভলভ না হতে পারলে পুরো দুনিয়ায় আধিপত্য বিস্তারও সম্ভব হচ্ছিল না। তাই হাইড্রাকে প্রতিহত করার জন্য একটা সিক্রেট অর্গানাইজেশন তৈরি হয়, যারা হাইড্রার সকল মুভমেন্ট ফলো করত। তবে হাইড্রার আর্টিফিশিয়াল মাইন্ডকে ক্যালকুলেশন করে ধরা সম্ভব হচ্ছিল না কিছুতেই। তাই অর্গানাইজেশনটি সাইলেন্টলি অপেক্ষা করতে থাকে হাইড্রার গিনিপিককে খুঁজে পেতে। আর সেই গিনিপিক আর কেউ নয়, স্বয়ং মাফিয়া বয়। রাফির মাথা ঝিম মেরে আছে। হাইড্রা আর মাফিয়া গার্লের সাথে বর্তমান পরিস্থিতির কোনো মিল পায় না রাফি। তারপর বলো। মাফিয়া গার্লের সন্ধানে তুমি যখন রুহির কাছে পৌঁছো, তখন আমাদের সার্ভেন্ট লেন্সে তুমি আসো। পরবর্তীতে তোমার উপর নজরদারি শুরু হয়। তার মানে তুমি আমার উপর নজরদারি রাখতে বিয়ে করেছিলে? বিয়েটা ভাগ্যের ব্যাপার।
তোমাকে আমি কলেজ থেকেই পছন্দ করতাম, আর সার্ভেইলেন্সের দায়িত্ব আমার কাঁধে পড়ায় যেন আকাশে চাঁদ হাতে পেলাম। ক্রাশকে যদি বর হিসেবে পাই তো তো সার্ভেইলেন্স তো 24 অথবা 7 হবে। তবে তোমাকে যেভাবে পেয়ে যাব এমনটা আমি কল্পনাও করিনি। যাই হোক, তোমার ইন্টারনেট কানেকশনের সাথে আমি কোড ফিল্টারিং জুড়ে দিয়ে নীরবে তোমার সাথে হাইড্রার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করতাম। হাইড্রা তোমার আর রুহির ব্যাপারে জানতো না, আর রুহি তো হাইড্রার ডানহাত হিসেবে কাজ করেছে সব সময়। হাইড্রা অনলাইন হবার আগে মাফিয়া গার্ল আমার এবং রুহির সকল ডিজিটাল ব্লুপ্রিন্ট অনলাইন দুনিয়া থেকে মুছে দিয়েছিল, যার কারণে আমি এবং রুহি হাইড্রার নজরে আসিনি। আর রুহি একজন ইন্টারন্যাশনাল এজেন্ট, টাকার বিনিময়ে সে বিভিন্ন মিশন করে থাকে, আর সাকসেস রেটও 98%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই আইডেন্টিটাই রুহিকে সহজেই হাইড্রার একজন অনুচর হতে সাহায্য করেছে। কিন্তু পিকাচুর সাথে হাইড্রার কি সম্পর্ক? এখনো বুঝতে পারলে না? পিকাচু হলো হাইড্রার আপগ্রেড, হাইড্রার ইভলভ হওয়ার চাবি। হাইড্রাতে মাফিয়া গার্ল যেসব রেজিগনেশন দিয়ে রেখেছিল সেই সব রেজিগনেশন তুমি পিকাচুকে দাওনি। পিকাচু নিজের মতো ইভলভ হতে পারে, আপগ্রেড হতে পারে। হাইড্রা নিজেকে ইভলভ করার জন্য হাইড্রা ব্লুপ্রিন্ট পিকাচু নামে ওই অস্ত্র ব্যবসায়ীর ভল্টে রেখে দিয়েছিল, যা পরবর্তীতে তুমি হাইড্রার ডেরায় বসে বাকি কোডিং শেষ করেছ। রুহি যেখানে একটা পোর্টেবল কম্পিউটার ফেলে এসেছিল তোমার জন্য, কিন্তু তুমি সেটা ব্যবহার করোনি। হাইড্রার কথা মতো আপলোড করে দিয়েছ পিকাচুকে। পিকাচু একটি স্বতন্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই শুধুমাত্র পিকাচু তোমার জন্য ক্ষতিকর হতো না। এরপর থেকে হাইড্রা পিকাচুর সাথে মার্জ হওয়ার জন্য নতুন ফাঁদ আটে। তুমি প্রথম থেকে যদি সবকিছু জানো তাহলে আমাকে বাধা দাওনি কেন? কেন এই বিপদে ঠেলে দিলে? পিকাচুর সাথে হাইড্রার মার্জ হওয়াটা যেমন বিপজ্জনক তেমনই একটা সুযোগও বটে। আপগ্রেড ছাড়া হাইড্রা যথেষ্ট ভয়ঙ্কর। আর্টিফিশিয়াল মাইন্ডই এই আগুনে ঘি ঢেলেছে। মাফিয়া গার্ল সহ টিমের সবাইকে মেরে ফেলায় হাইড্রাকে থামানো অসম্ভব হয়ে গেছিল। আর্টিফিশিয়াল মাইন্ড দিয়ে নিত্য নতুন লজিক দিয়ে নিজেকে যতটা সম্ভব সিকিউর রেখেছে হাইড্রা। পিকাচুর সাথে মার্জ হয় হাইড্রা তার পুরাতন পারমিশন প্যানেল বদলে পিকাচু পারমিশন প্যানেলে আপগ্রেড করবে, যার ফলে হাইড্রা বা পিকাচু যেমন ইচ্ছা তেমন ইভলভ হতে পারবে, কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই। কিন্তু তার জন্য তোমার থেকে অটোনোমাস কন্ট্রোল নিতে হবে। হাইড্রা যখনই পিকাচুর সাথে মার্জ হয়েছে, সাথে সাথে পিকাচুর পাশাপাশি হাইড্রার উপর তোমার অটোনোমাস রেজিগনেশন অ্যাক্টিভ হয়ে যাবে, আর তুমি হবে একমাত্র জীবিত ব্যক্তি যে কিনা হাইড্রা এবং পিকাচুর মার্জিং অথরিটি। তার মানে আমাকে হাইড্রা পিকাচুর মাধ্যমে নিয়ন্ত্রণ করছিল? হাইড্রা তোমাকে ভুল ইনফরমেশন সেন্ড করেছিল, আর পিকাচুর অ্যাক্সেস মেইন ফ্রেম থেকে ডিসকানেক্ট করে দিয়েছিল। তুমি এই মিশনে আসার আগে থেকেই পিকাচুর স্থানে পিকাচু সেজে হাইড্রা তোমার সাথে যোগাযোগ করছিল। পিকাচু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়ায় হাইড্রা পিকাচুকে হ্যাক করতে পারেনি। কোনো নিউক্লিয়ার সাবমেরিন বা নিউক্লিয়ার লঞ্চ কোড চুরি করা হয়নি। স্যাটেলাইট কানেক্টিভিটির যে খেলা পিকাচু সেজে হাইড্রা দেখিয়েছিল সেটা আসলে একটা প্রি প্রোগ্রামিং সিমুলেশন, আর যা দেখিয়ে তোমাকে নির্জনে কতগুলো খুনির সাথে পাঠানোর সুব্যবস্থা করেছিল, যেন সুযোগ বুঝে তোমার কাছ থেকে মার্জিং কোড আর অটোনমাস কন্ট্রোল হাতিয়ে নেওয়া যায়। আর তারপরেই ওই সার্জারি করা সিলিন্ডারের বিস্ফোরণ, ব্যাস তখন তোমাকে পুতুলের মতো নাচানো বা হাতের খেলা। হাইড্রা তোমাকে এমনভাবে নির্ভরশীল করে ফেলেছিল যে তুমি নিজে ঘেটে না দেখে পিকাচু রূপে হাইড্রার উপর ভরসা করতে। ডাক্তার ততক্ষণে সার্জারি শেষ করে সেলাই মেরে দেয়। রাফি কোনো ব্যথা বা পরিবর্তন অনুভব করতে পারে না। ডাক্তার তোহাকে ইশারা করে যে তার কাজ হয়ে গেছে। তোহা ঘড়ি দেখে, পিকাচুর সাথে হাইড্রার মার্জিং হতে আর 10 মিনিট বাকি। রাফি, হাইড্রা আর মাত্র 10 মিনিটের ভেতর অ্যাক্টিভ হবে।
আর এবার হাইড্রা পিকাচুকে মেইন ফ্রেমে কানেক্ট করতে বাধ্য। আর সাথে হাইড্রার আর্টিফিশিয়াল মাইন্ডও থাকবে। হাইড্রা অলরেডি জেনে গেছে যে রুহি বেইমানি করেছে আর অনলাইনে আসার থেকে আমাদের উপর আক্রমণ চালাবে। মাফিয়া গার্ল নিশ্চয়ই হাইড্রার জন্য একটি কিল কোড তৈরি করেছিল, যা হাইড্রাকে ইমার্জেন্সি শাটডাউন করতে ও ফ্ল্যাশ আউট করতে বাধ্য করবে। তোহা রুহিকে ইশারা করলে রুহি রাফিকে অন্য একটি রুমের দিকে ইশারা করে। রাফি, তোহা এবং রুহি রুমটিতে ঢোকে। বেশ টিপটপ সার্ভার রুম। রুহি একটা ল্যাপটপ বের করে সার্ভারে কানেক্ট করে রাফিকে কিল কোড বের করে দেয়। রাফি কিল কোডটি কমান্ড মোডে নিয়ে সিস্টেমে লোড দিয়ে দেয়, যেন হাইড্রা অনলাইনে আসার সাথে সাথেই কিল কোড রিসিভ করে। কিল কোডটি শুধু হাইড্রার উপরেই কাজ করবে। পিকাচু তো অক্ষতই রয়ে যাচ্ছে। হ্যাঁ, হাইড্রা ফ্ল্যাশ আউট হয়ে গেলে পিকাচুকে ইনফ্লুয়েন্স করার মতো আর কোনো আর্টিফিশিয়াল মাইন্ড থাকবে না। এটা কি অনেক বড় রিস্ক হয়ে যাবে না? পিকাচুকে ইমার্জেন্সি শাটডাউন করতে কোনো কিল কোডের প্রয়োজন নেই। আমি কমান্ড দিয়ে পিকাচুকে শাটডাউন করতে পারবো। ততক্ষণে পিকাচুর অনলাইনে আসার সময় হয়ে গেল। রাফি কিল কোড লোড দিয়ে কনফার্ম করার অপেক্ষা করছে। Pikachu in live. Command accessing. Command denied. এই প্রথম পিকাচু রাফির দেয়া কমান্ড ডিনাই করল। রাফি আবারও কিল কোড দিল, কিন্তু পিকাচু কিছুতেই অ্যাকসেপ্ট করছে না। রাফি বুঝতে পারে যে পিকাচুর উপর হাইড্রার আর্টিফিশিয়াল মাইন্ড কাজ করছে। তাই রাফি পিকাচুর সিস্টেম ব্যাকডোর ব্যবহার করে কিল কোড কমান্ড করল। এবার পিকাচু কমান্ড গ্রহণ করলো আর হাইড্রাকে সিস্টেম থেকে ফ্ল্যাশ আউট করা শুরু করলো। তোহা আর রুহি অবাক হয়ে গেল। যেখানে পিকাচু হওয়ার কথা হাইড্রার আপগ্রেড এবং একই ধাঁচের, সেখানে পিকাচু নিজেই ফ্ল্যাশ আউট করছে হাইড্রাকে। পিকাচু হাইড্রাকে ফ্ল্যাশ আউট করে ফেলে পুরোপুরিভাবে। Pika Pika. পিকাচু তোমাকে মেইন ফ্রেম থেকে ডিসকানেক্ট করে দিলে হাইড্রা কিভাবে তোমার অ্যাক্সেস কোড দিয়ে তোমার মতো হয়ে কাজ করতে পারে? হাইড্রা এবং পিকাচু যমজ প্রোগ্রামিং। একজন অন্যের ক্লোন করা 95% পসিবল। তাই বলে আমার অ্যাক্সেস প্যানেলে? এটা তো অসম্ভব। পিকাচু অসম্ভবকেই সম্ভব করে এসেছে এতদিন। তোহা এগিয়ে আসে রাফি আর পিকাচুর কথোপকথনের ভেতর বাদ সাথে। ক্লোজ করো বলেই রাফির হাত চেপে ধরে। রাফি কিছুক্ষণ চুপ থেকে পিকাচুকে কমান্ড করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পিকাচু তোমাকে ডিকমিশন করা হলো। কমান্ড এক্সপেন্ডেড। শাটডাউন। পিকাচু তার সিস্টেম ক্লোজ করে দিল। তুমি কি নিশ্চিত যে হাইড্রা পুরোপুরিভাবে ফ্ল্যাশ আউট হয়েছে? হয়তো হয়েছে, হয়তো হয়নি। আমি সিস্টেম মাফিক কাজটা করেছি। আর্টিফিশিয়াল ব্রেনের সাথে ডিল করার অভিজ্ঞতা থাকলেও আর্টিফিশিয়াল মাইন্ডের সাথে ডিলিং হয়নি কখনো। আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসে রাফি, তোহা আর রুহি। সূর্য অস্ত যাওয়ার পথে। তোহা রাফির হাতটা জড়িয়ে ধরে চিরায়তভাবে। কোনো একদিন রিকানেক্টেড, হাইড্রা ইজ লাইভ।